প্রেয়সীর হৃদয় ব্যাকুল ২। তন্ময় ফিরেছে শুনে অরু কান পেতে, কিন্তু স্পষ্ট কোনো কিছুই শুনতে পারছে না। এত ছোট সরে কথা বলে এই লোক। টেবিলে বসে কান পেতে থাকলে শোনা যাবে না। আর এমন আধো আধো স্বরের কণ্ঠ অরু শুনতে বিরক্ত লাগে। তাই সে টেবিল ছেড়ে উঠে দাঁড়াল। ছোট ছোট পায়ে দরজার পর্দা দ্বারা আড়াল হয়ে কান পেতে দিল। তন্ময় তখন জুতো খুলছে দুয়ারের সামনে। জবেদা বেগম ছেলের ব্যাগ হাতে দাঁড়িয়ে। তন্ময় বলল, ভালো কাজের লোকের সন্ধান পেয়েছি, কাল আসতে বলবো? আবার একই প্রসঙ্গ। এতটুকু কাজ আমি একাই করে নিতে পারি। সারাদিন বাসায় একাই বসে থাকি, কাজের লোকের প্রয়োজন নেই। একা থাকো বিধাই তো বলছি, সাথী পেয়ে যাবে কথা বলার। না, দরকার নেই। তাহলে তুমি আমার কাপড় চোপড়ে হাত দিবে না, আমি নিজেরটা নিজেই ধুয়ে নিব। জবেদা বেগম অসহায় হয়ে পড়লেন। তন্ময় আবারও বলল, তোমার কোমরে সমস্যা, ডাক্তার না করেছে বসে কাজকর্ম করতে। এখন তুমি যদি এসব ধোঁয়ামোছা করো কিভাবে হবে মা? এমন বাচ্চাদের মতো জেদ ধরে থাকলে হয়? ছেলের গম্ভীর মুখ দেখে জবেদা বেগম আর তর্ক করলেন না, বরং রান্নাঘরের দিক যেতে নিচ্ছিলেন। তন্ময় পেছন থেকে জবেদা বেগমের চোখের সামনে আজকের নিউজপেপার মেলে ধরল। সাবিহার ছবি দেখে তিনি ভরকে গেলেন। তন্ময়ের হাত থেকে নিউজপেপার নিয়ে পড়তে শুরু করলেন। মেয়ের সম্পর্কে এত সুন্দর প্রশংসা পত্রিকায় ছেপেছে দেখে তার চোখ জোড়া ভিজে উঠেছে। আঁচলে চোখ মুছতে মুছতে আর্টিকেল বেশ কয়েকবার রিপিট করে পড়ছেন। তন্ময় হেসেই রুমের দিক পা বাড়াল। অরু সঙ্গে সঙ্গে টেবিলে গিয়ে বসেছে। রুমে ঢুকে অরুকে এভাবে দেখে তন্ময় চমকে গেল। অরুর আশেপাশে বইয়ের থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিসপত্র, রুমাল, টিস্যু, ওড়না, সাউন্ড বক্স, এত কিছুর সামনে তন্ময় অরুর চেহারা দেখতে পারছে না। এসব কি করে রেখেছিস? অরু মাথা তুলে তাকাল না। বইয়ে নজর রেখে বলল, প্রয়োজনীয় জিনিসপত্র সামনে রেখেছি, দরকার পড়ে আমার। এই পাগলকে জবাব দিল না তন্ময়। সে বই নিজের কাছে নিয়ে একটা নতুন চ্যাপ্টার বের করে অরুর সামনে দিয়ে বলল, আপনারা যে বা যারা বলেন যে নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, পরিপাটি করে সাজিয়ে রাখতে হবে, স্বামীরা কর্মব্যস্ততার মাঝে সারাদিন পরে বাড়ি এসে একটা গোছানো বউকে আবিষ্কার করবে, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। তিনি এসে প্রশ্ন করলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি বড় মা, আবারও চলে শুধু এক এসেছি গ্লাস জানা পানি? অজানা বিডি আচ্ছা। ফেসবুক পেজ থেকে। তন্ময় যখন বেরিয়েছে, যেটা ওর বলছিলাম, সামনে তখন একটি পানির স্বামীকে গ্লাস। আকৃষ্ট সে করার এতটাই জন্য ব্যস্ত ঘর সেজে পড়ালেখায় গুজে থাকতে যে হবে, আসলে পানিটুকু কথাটা খায়নি। এমন না যে স্বামী তন্ময় কেয়ার জবেদা করবে, বেগমের থেকে ভালোবাসবে, কফি নিয়ে এসেছে। বউয়ের প্রতি অরুর আকৃষ্ট পাশের হবে, সে চেয়ারে বসেছে এমনিতেই সবে, বউয়ের প্রতি তখনই আকৃষ্ট অরুর হবে। হাত লেগে পানির তার গ্লাস জন্য স্বামীর সামনে অসাবধানতাবশত যে সেজে গুজে তন্ময়ের উপর থাকতে হবে পড়ল। এমনটা না। তার হ্যাঁ, সাদা টি-শার্ট ভিজে সেজে বুকের গুজে দুপাশের থাকাটা তো কয়লা স্বামীর স্পষ্ট ফুটে জন্যই, উঠেছে। কিন্তু এবারও অরু স্বামীকে হন্তদন্ত আকৃষ্ট হয়ে করার জন্য তন্ময়ের যে উপর সেজে গুজে পরিষ্কার থাকতে করতে হবে, নেমেছে। আসলে ব্যাপারটা এমন তন্ময়কে নয়। ঠেলে ঠুলে তার সারাদিন পরিষ্কারের সংসারে কার্যক্রম কাজ চলছে। করার পরে আয়না বাচ্চাদের নিতে হাত পেরে ধরে তন্ময় পরিষ্কার চেঁচিয়ে করার উঠল, পরে অরু! টেক আচমকা করার তন্ময়কে পরে অরু কেঁদে সংসারের ফেলল। সবকিছু কাঁদতে কাঁদতে বলল, এক হাতে সরি ভাইয়া, গুছিয়ে নেওয়ার দেখি পরে নাই আমি। যখন তুই স্বামী দেখিস বাসায় কি এসে দেখে আমার একটা মাথা? বউ, গাধা একটা। দেখে তোর মতো হয়তো এমন তেমনটা মেসি ভালো পার্সন লাগে আমি না, আমার লাইফে আর এমনটাই জুতো অনেকের দেখিনি। মতামত। অরুর তাহলে কান্নাকাটির শব্দ আমাদেরও তো শুনে সারাদিন জবেদা কষ্ট বেগম করে চলে কাজ এসেছেন। শেষ করার পরে কি যখন হয়েছে? রুমে ঢুকি, হয়েছে আমার মাথা, বলেই তন্ময় রুম থেকে বেরিয়ে গেল। এদিকে অরু টিস্যু নিয়ে কাঁদতে কাঁদতে নাক পরিষ্কার করে জবেদা বেগমের দিক তাকাল। তুমি বলো বড় মা, পানি পড়েছে এটা কি আমার দোষ? পানি চেয়েছি আমি, দিয়েছো তুমি, পড়েছে তার গায়ে। তার মানে আমরা তিনজন সমান অপরাধী, অথচ সে আমাকে ধমকে রাখল না কিছু। জবেদা বেগম অরুর মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদিস না, কাজ থেকে এসেছে তাই মাথা গরম, এবার হাতটা সামনে রাখবি, কেমন? অরু মাথা দুলিয়ে আবার চেয়ারে বসল। তন্ময় টি-শার্ট পরিবর্তন করে এসেছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ার টেনে পাশে বসল। অরুর সামনে থেকে বই নিয়ে কয়েকটি টপিক দাগালো করার জন্য। সে খাতা কলম নিজের দিক নিয়ে বোঝাতে শুরু করেছে। অরু নাক টেনে টেনে বোঝার চেষ্টা করছে, তবে পারছে না। নাক টানার শব্দে তন্ময়ের অর্ধেক কথাই সে শুনতে পারছে না। তন্ময় শব্দ করে কলম টেবিলে রেখে বলল, তুই বাথরুমে যা, গিয়ে কান্নাকাটি, নাক পরিষ্কার, আরও যত কাজ আছে সেরে আয়, যা। অরু আরেকটি শব্দ করে কেঁদে বাথরুমের দিক হাঁটা। বাথরুমের ভিতরে ঢুকে নিজেকে আয়নায় দেখে তার কান্না থেমে গেল। কি বিশ্রী, এভাবে কেউ কান্না করে? অরু মুখ ভালো মতো দেখে কয়েকটি সুন্দর পদক্ষেপ ট্রাই করছে কান্নার। অবশেষে নিজেকে গুছিয়ে নিয়ে বেরোল। তন্ময় তখন নিজের অফিসের ডকুমেন্টস দেখছে। অরুকে দেখে বলল, বস। অরু বসল নিজের জায়গায়। আবারও পড়ার মনোযোগী হল। তন্ময়ও তাকে মনোযোগ সহকারী ম্যাথামেটিক্স বোঝাচ্ছে। এমন সময় অরুর নাক আবারও পিকপিক করছে। বোঝে ওঠার আগেই সে হাঁচি দিয়ে উঠল। তন্ময় পাথরের ন্যায় কিছুক্ষণ বসে থেকে উঠে চলে গেল। যাওয়ার পূর্বে বলল, যা, বাসায় যা, গিয়ে হাঁচি কাশি যা আছে শেষ কর কালকের মধ্যে। অরুর মুখ ভেঙে ব্যাগ গোছাতে শুরু করেছে। কত ভাব লোকটার! এই একটু ঝামেলা তো আজকাল হয়ে থাকে, সাধারণ বিষয়, এত রিয়্যাক্ট করার কি আছে?
ভালোবাসি। ওরু ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় তার হাতে জবেদা বেগম চিংড়ির তরকারি ধরাই দিল। এটা তার পছন্দের। বাটি সাইকেলের সামনে রেখে সাইকেল চালিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে গেল। যেতে নিয়ে সে কয়েকবার হাঁচি দিয়ে উঠেছে। 5 তলার বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে নিয়ে তার যাওয়ার পথে তাকিয়ে থাকা তন্ময়কে ওরু দেখতে পেল না। সে তখনও তার হাঁচি কাশি নিয়ে বড়ই ব্যস্ত। মোড়ের সামনে যেতেই সাইকেলের চেইন পড়ে গেল। মাঝ রাস্তায় ঠিক করতে ইচ্ছে হচ্ছে না বলে সাইকেল থেকে নেমে গেল। সাইকেল হাতে চালিয়ে হেঁটে হেঁটে যাবে ডিসিশন নিল। আসলে অরুর তন্ময় ভান এতটা শান্ত কোনো কালেই ছিল না। গম্ভীর এবং অশান্ত প্রকৃতির লোক ছিল তিনি। খুব কম কথা বলতো সে। দরকার ছাড়া তাকে বাড়িতে পাওয়া যেত না। সারাদিন নিজের বাবার বিজনেস দেখাশোনার দায়িত্ব নিয়ে রেখেছিল যেমন। কিন্তু তার পরিবর্তন ঘটে 2 বছর আগে। 2 বছর আগের ঘটনা তাকে একদম পরিবর্তন করে দেয়। অরু সেই পরিবর্তনের সৎ ব্যবহার করছে। ব্যবহার বললে ভুল হবে হয়তো। অরু ছোট থেকেই এমন, ভীষণ ব্যাকুল এবং চঞ্চল স্বভাবের। কোনো কিছু করতে গেলেই তার খিচুড়ি বানিয়ে ফেলে। এর জন্যই হয়তো সে সকলের আদরে। এই চঞ্চল তাকে সবাই একটু বেশিই ভালোবাসে। রিকশার এলাকার মোড়ে থেমেছে। সাবিহা নেমে টাকা পরিশোধ করল। রিকশার সামনে থেকে যেতেই সে এগিয়ে চলছে। যাওয়ার পথে অয়নকে দেখল। দোকানের সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গপাঙ্গ নিয়ে। ঠোঁটে সিগারেট গুজে ছিল। সাবিহা দেখে সেটা পিঠের পেছনে লুকিয়ে ফেলল। মুখের সামনের ধোঁয়াগুলো সরাতে ব্যস্ত সে। সাবিহা দেখেও না দেখার ভান করে এগোচ্ছে। অয়ন বন্ধুদের ফেলে সাবিহার পিছু চলে এসেছে। 1 হাত দূরত্ব রেখে সাবিহার পিছনে হাঁটছে। হুট করে ভীর কণ্ঠে গানের কয়েকটি লাইন গাইল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সাবিহার পা জোড়া থেমে গেল। অয়নও ভোরকে নিজ জায়গায় দাঁড়িয়ে পড়ল। চোরের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। সাবিহা ঘুরে অয়নের সামনে দাঁড়ালো। বলল, তোমার সাথে কথা আছে, রাতে ছাদে থেকো। জি আচ্ছা। সাবিহা দ্রুত পায়ে চলে যাচ্ছিল। অয়ন বলল, ব্যাগগুলো আমি নেই। প্রয়োজন নেই। সাবিহা ব্যাগগুলো শক্ত করে ধরে এগিয়ে চলছে। পেছনে ঠাঁই দাঁড়িয়ে অয়ন। তারপর দৌড়ে আবারও সাবিহার পেছনে চলে এসেছে। 1 হাত দূরত্ব বজায় রেখে হেঁটে চলছে। সাবিহা বাড়ির সামনে এসেও দেখল অয়ন তার পিছু। তবুও কিছু বলল না। কেচি গেট খুলে ভেতরে গিয়ে আর চোখে দেখল অয়নও তার পিছু পিছু আসছে। সাবিহা রেগে বলল, ঘরে আসতে বলিনি। ও, আমাকে অরু ইনভাইটেশন দিয়েছিল। বলল 9টায় চলে আসতে, ট্রিট দিবে নাকি। এই মেয়েটা। সাবিহা হনহনিয়ে ভেতরে ঢুকছে। অয়ন হেসে সদর দরজা টপকে বেরিয়ে গেল। সে তো যাবে, তবে এভাবে নয়, ছাদ দিয়ে। পেছন পেছন বাড়িতে ঢুকেছে নিহেতি সাবিহাকে জ্বালাতে। এদিকে সাবিহা ঢুকে পেছন ফিরে দেখল কেউই নেই। তাহলে কি মিথ্যে বলল ছেলেটা? ড্রয়িং রুমে সবাই বসে, অরু, রুবি, আকাশ, দীপ্ত। সব কয়টা ওত পেতে তার অপেক্ষায় বসে। সাবিহাকে দেখেই অরু লাফিয়ে উঠল। এক প্রকার নিজেকে ছুঁড়ে মারল তার শরীরে। টকটকে লাল নাক সাবিহার বুকে ঘষে বলল, কনগ্র্যাচুলেশন বাবুন। থ্যাংক ইউ আমার টিম। দীপ্ত দৌড়ে সাবিহার হাত চেপে ধরেছে। আমাকে থ্যাংক ইউ দিবে না? থ্যাংক ইউ নুডলস। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাবা ফেরেছে? না। অরু দীপ্তকে নিজের থেকে ছাড়িয়ে খাবারের জিনিসপত্রগুলো ডাইনিংয়ে রাখল সাবিহা। সুমিতা বেগম 1 গ্লাস পানি নিয়ে আসলেন। সাবিহার হাতে দিয়ে তার থেকে অফিস ব্যাগ নিজের হাতে নিলেন। প্রশ্ন করলেন, খাবার এগুলো গরম করে দিব? না চাচি, এগুলো গরম, মাত্রই অর্ডার করে বানিয়ে এনেছি। আচ্ছা, এই তোরা সর, বসতে দে মেয়েটাকে। অরু বলল, মা, আমরা এগুলো নিয়ে ছাদে গেলাম, আড্ডা দিব। সুমিতা বেগম এই পাগলদের চক্করে পড়তে চান না, আলগোছে চলে যাচ্ছেন। সাবিহা নিজের রুমের দিক চলল গোসল নিয়ে, তারপর সেও জয়েন হবে ভাই বোনদের আড্ডায়। এদিকে পার্টি থেকে ধরে যেসব জিনিসপত্র প্রয়োজন সবকিছু ছাদে নিচ্ছে অরু, রুবি এবং দীপ্ত। তাদের হাতাহাতি কাজে সবকিছু মুহূর্তেই ছাদে আনতে পেরেছে। আর অলরেডি ছাদে আকাশ বসে। সেই মূলত খাওয়ার জন্যই বসে। খাওয়া দাওয়া শেষে তাকে আর পাওয়া যাবে না। এসব আড্ডা তার জন্য নয়। কিন্তু যখন পাশের বিল্ডিং থেকে অয়ন লাফিয়ে এলো, আকাশ নিজের চিন্তাভাবনা পাল্টাল। তারা দুজন মিলে আলাপ আলোচনায় বিভোর। কিন্তু একসময় জরুরি ফোন কল আসায় আকাশকে যেতে হবে। সাবিহা যখন ছাদে এসেছে আকাশ চলে গেছে। আপাতত অরু, অয়ন, দীপ্ত এবং লুবি বসে। সাবিহা অরুর পাশে বসল। তখনই সাউন্ডবক্স ছেড়েছে দীপ্ত। একটি রোম্যান্টিক গান বাজছে। কোক সকলের জন্য গ্লাসে ঢেলে পিৎজার বক্স খোলা হলো। অমনি সবাই হামলে পড়েছে। অরু পিৎজার স্লাইস মুখে ঢুকিয়ে কেসে উঠল। দীপ্ত কোকের গ্লাস এগিয়ে দিয়ে বলল, তোমার কাশাকাশি যাবে না? যেভাবে বলছো যেমন আমি সারাদিন কাশি। সারাদিন কাশো না, তবে গুরুত্বপূর্ণ সময় কাশতে কাশতে মানুষের মাথা গরম করে দাও। অরু এবারও মুখ ভেঙাল। খাওয়া দাওয়ার মাঝে টুকটাক কথা চলছে। আড্ডা শেষ হতে খুব রাত হয়েছে। সাবিহা সবাইকে জিনিসপত্র ধরিয়ে বলল, যা ঘুমিয়ে পড়। অরু আর চোখে কয়েকবার পিছু তাকিয়ে চলে গেল। অরণ ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে। চাঁদ ঠিক তাদের মাথার উপর, ঘন ঘন হাওয়া বইছে। সাবিহা তার পাশে দাঁড়াল। প্রশ্ন করল, আমার বয়স জানো? আজ অয়ন নিজেকে প্রস্তুত করে এনেছে, তাই এই প্রশ্নে হিমশিম খায়নি।
বরং চাঁদ থেকে নজর সরিয়ে সাবিহার দিক রাখল। জবাবে বলল, বয়স দিয়ে কিছুই হয় না, মন বয়স মানে না, না মানে জাত ধর্ম। এইটুকু বয়সে কবিতা বলা খুব সহজ। দুনিয়া দেখেছ কতটুকু? যতটুকু দেখেছি ততটুকুতে না হলে আমি পুরো দুনিয়া দেখতে প্রস্তুত। সাবিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দেখ অয়ন, এসব বাচ্চামো ছেড়ে দাও তুমি। আমরা চেনা জানা, ছোট ভাইয়ের মতো, তোমাকে এগুলোতে মানায় না। আমি তো আপনাকে বোনের মতো মানি না? মানতে শেখ। আপনি তো আমার আপন বোন না, কেন মানব? না মানো বোন, কিন্তু আমি তোমার বড়, সেটা রেসপেক্ট তো করবে। করছি বলেই আমি আপনার থেকে এখনো এক হাত দূরে দাঁড়িয়ে। রেসপেক্ট করি বলেই আপনাকে মনের কথা বলিনি আমি আপনাকে রেসপেক্ট করি। বেশ ভালো, সেই রেসপেক্ট ধরে রেখে এসব আজেবাজে চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। চেষ্টা করেছি, হয় না। অয়ন, আপনি আমার নাম উচ্চারণ করলে শুনতে ভালো লাগে। তোমার থেকে আমি 4 বছরের বড়। তাতে কি, বললাম তো, বয়স দিয়ে মনের বিচার করা যায় না।